বন্ধুরা, আপনারা তো অবশ্যই জানেন যে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে যখন ছাত্র প্রোটেস্ট চলছিল, যাই হোক সেটা তো ছাত্রদের নাম, পেছনে আরো অনেক শক্তি ছিল যেটা পরে সামনে এসেছে। তো সেই মুহূর্তে সেই সমস্ত ছাত্রদের উপর অনেক পুলিশ বা সেনা গুলি চালিয়েছে। এটাকে নিয়ে এখন আবার নতুন করে প্রবলেম বা সিক্রেটকে খাড়া করেছে পূর্ব পাকিস্তানের নতুন সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার। তাদের দাবি যে এই যে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের উপর ছাত্রদের উপর গুলি কারা চালিয়েছিল। যদিও সেই সময় থেকে এখনো পর্যন্ত এক শ্রেণীর মানুষ বলে যে সেই সমস্ত নাকি ভারতের পুলিশ ছিল। ভারতের পুলিশ ছাড়া পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর বা সেনা কর্মরত কোনো পূর্ব পাকিস্তানের মানুষ তাদের উপর গুলি চালায়নি। যতগুলো গুলি চালিয়েছে সবাই নাকি ভারতের সেনাই ছিল। জানি না তারা কিসের উপর বেস করে এই সমস্ত কথাগুলো বলেছিল। যাই হোক, সেই ঘটনা ঘটে গেছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক মানুষ নিখোঁজ হয়েছে, গুম খুম তো আরো অনেক হয়েছে। কিন্তু এখন এটাকে নিয়ে নতুন করে আবার প্রবলেম খাড়া করেছে। তাদের দাবি যে এই সমস্ত ব্যক্তিগুলো বা সেনাগুলোকে খুঁজে খুঁজে তাদের সাসপেন্ড করা হচ্ছে, তাদের শাস্তি দোরগোড়ায় করা হচ্ছে। এমনকি এতে দাবি করেছে যে এতে নাকি ভারতের র ইনভলভ আছে। যাই হোক বন্ধুরা, এই সমস্ত কথাগুলো যদি আমি বলি তাহলে পূর্ব পাকিস্তানের মানুষের পিছনে অনেক জ্বলে, কিন্তু পূর্ব পাকিস্তানের একজন বিশিষ্ট স্যার তিনি যদি এই সমস্ত কথাগুলো বলে তাহলে হয়তো উনাদের কিছুটা জ্বললেও জ্বলতে পারে, বাট আমার মতো তাদের উপর ক্লেম তো লাগায় না। যাক বন্ধুরা, চলুন দেখে নিই যে দাদা কি বলছে। অর্থাৎ আমি এখানে কথা বলছি শেখ ফরিদ স্যারের। চলুন ওনার কথাগুলো একবার শুনে নিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে হয়েছেটা কি। বাংলাদেশ সেনাবাহিনী এই আন্দোলনে, জুলাই ও আগস্টের আন্দোলনে কেন ছাত্র জনতার উপর গুলি চালায়নি? তারা কি জনগণকে ভালোবেসে গুলি চালায়নি, নাকি জনগণকে ভয় করে, নাকি আমেরিকার নির্দেশে? আমরা একটু আলোচনা করি, দেখি, আমরা চেষ্টা করি খুঁজে বের করতে। আমরা তো কেউ দেখিনি, আমরা কিছু আলোচনা করতে পারি। আচ্ছা, আপনাদের 90-এর গণ আন্দোলনের কথা মনে আছে নিশ্চয়ই? যারা আমার বয়সী তাদের তো অবশ্যই মনে আছে, যারা আমার চেয়ে বড় তাদের আরো ভালো করে মনে আছে। আচ্ছা বলেন তো, সেনাবাহিনী তখন কিভাবে পেটাতো, কিভাবে ছাত্রদের পেটাতো আপনাদের মনে আছে? যদিও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতো না, কিন্তু সারা বাংলাদেশে সেনাবাহিনী কিরকম পেটাইতো আর কেমন গুলি করত আমি নিজের চোখে দেখেছি। সরিষাবাড়িতে লোকসের তারা বাউসি ব্রিজ, আমাদের এলাকার নাম বাউসি ব্রিজ, সেখান থেকে সেনাবাহিনী হাঁটা শুরু করতো। হাঁটতে হাঁটতে তারা চলে যেত বর্তমান সরিষাবাড়ির তালুকদার বাড়ি, লম্বা হয়ে চলে যেত। ওই লাইন কয়েক কিলোমিটার লম্বা, কিন্তু ওই লাইন আমাদের বাড়ির সামনে আমি সেনাবাহিনীকে গুলি করতে দেখেছি। তখন ছাত্রলীগ ছাত্রদল মিলে আন্দোলন করে এরশাদ পতনের, আমি নিজের চোখে দেখেছি। তখন আমাদের এলাকায় জামালপুর জেলায় শিবির টিবির এগুলোর ছিল না অস্তিত্ব, নামমাত্র অস্তিত্ব ছিল। হাতে গোনা কয়েকজন, হাতে গোনা যাইতো জামাত শিবির। তাই ছাত্রলীগ আর ছাত্রদল পাত্তাই দিত না কেউ। কি ছাত্রলীগ কি ছাত্রদল, জামাত শিবিরে 5 পয়সা দাম দিত না, ঠিক আছে? এমনকি মৌলবীরা এদের পাত্তা দিত না জামাত শিবিরদের। এখন বিএনপির কাঁধে ভর করে কিছু বাড়ছে। যাই হোক, সেটা অন্য বিষয়। যে বলছিলাম, সেনাবাহিনী তখন গুলি করতো, মফস্বলে গুলি করতো। আমার স্পষ্ট মনে আছে, ছাত্ররা ঢিল দিত। এবং এর আগেও একবার, আমি নাম বলছি, নাম আর বলতেছি না, আমাদের এলাকার বড় ভাই যারা আমাদের সিনিয়র, শিমলা বাজারের, রামনগর বাজারের, এরা আর্মিদের ঢেলাঢেলি করতো, মানে পাথর দিয়ে ঢেলাইতো। আমার স্পষ্ট মনে আছে, আমরা পাথর নিয়ে দিতাম। আমরা বড় ভাইদের পাথর নিয়ে দিতাম। আমরাও 2-1টা যে ঢেল দিতাম না তা না, আমরাও পাথর নিয়ে দিতাম বড় ভাইদের ঢেলান। কারণ তখন জোশ বুঝি না তো এগুলো আর কি, তারা গুলি করতো আর্মিরা। তো সে আর্মি মফস্বলকে গুলি করতো, আর ঢাকা শহরের সেনাবাহিনী গুলি করলো না। কারণটা কি? আবার এক বছর গান গেল সেনাপ্রধান। কোন সেনাপ্রধান? যাকে, যিনি শেখ হাসিনার আত্মীয়, যাকে বলা হয় যে, অনেকেই বলে যে তাকে তার যোগ্যতার চাইতে বেশি প্রমোশন দিয়ে তাকে সেনাপ্রধান করা হয়েছে। তাহলে তিনি গুলি চালালেন না কেন?
ধন্যবাদ যারা দেখতেছেন। কেন বলি জনগণকে ভালোবাসে? সেনাবাহিনী জনগণকে ভালোবাসে, তাই না? ছাত্রদের খুব ভালোবাসে, তাই না? তাহলে ঘটনা কি? ঘটনা হলো তারা এই মিছিলকে, আপনারা তো মনে করতেছেন তারা বাধা দেয় নাই, অনেকে বলছে তারা গুলি করে নাই। আমি আরেকটু এবার যোগ করি, এই আন্দোলন তৈরি করছে আর্মিরা। এটা আপনারা বলতে লজ্জা পাচ্ছেন। এই আন্দোলনকে উস্কে দিছে সৈনিকেরা। আপনি কি মনে করেন সেনাবাহিনী কিন্তু প্রেসিডেন্টের কথা মানে না, কোনো নির্বাচিত লোকের কথা মানে না, বিশেষ করে তৃতীয় বিশ্বের দ্বারা কোনোদিনই মানবে না। এখনো না, তখনও না, কোনো কালো মানে নাই, ভবিষ্যতে মানবে না। কার কথা মানে? সেনাপ্রধানের কথা। কার কথা মানে? সে তার কমান্ডে যিনি থাকবেন তার কথা। নেতাটা তার টাইম নেই তাদের কাছে। তাদের সেনাবাহিনীর লোক পেশাব করতে যেতে পারে না অর্ডার ছাড়া, আর সে জায়গায় তারা আন্দোলনে একেবারে দুলাভাইয়ের মতো আচরণ করলো পাবলিকের সাথে বাহবা নেওয়ার জন্য। না, এটা তাদের মাস্টার প্ল্যান। তা না হলে মিরপুরে ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মিছিল করলো, তখনই ডালমেগজ সন্দেহজনক পরিস্থিতি। এদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে তোমরা মিছিল করো। তারপরে কোথায় হয়েছে? মহাখালীর পাশে যে রাওয়া ডিওএইচএস, সেখানে মিছিল হয়েছে। আর ওই মহাখালী ডিওএইচএসে 80% লোক বিএনপি করে। 80% লোক মহাখালী ডিওএইচএস এরা বিএনপি করা লোক। বিশ্বাস না হয়? বিশ্বাস হয় না আপনাদের? না, কিভাবে তথ্যটা পেলাম আমি, এটা টেকনিক্যাল কারণে বলা যাবে না। আমি কিন্তু জেনে বুঝে দায়িত্ব নিয়ে বলতেছি। তারা মিছিল করলো এবং এর মধ্যে কিছু জামাত, মিরপুর হলো কিছু জামাতি ছিল, অবসরপ্রাপ্তদের কথা বলতেছি। যেহেতু সেনাবাহিনীতে সরাসরি রাজনীতি করার সুযোগ নেই, তারা পোশাক পরে তারা রাজনীতি জানে, কিন্তু যারা অবসরপ্রাপ্ত তাদের উস্কানি দিয়ে দিছে। এটা তাদের মাস্টার প্ল্যান। 12টা পর্যন্ত, 5 তারিখ 12টা পর্যন্ত কোনো মানুষ নাই। কারণ আমার লোক ছিল সেখানে, আমার কাছে তথ্য দিত, আমি বিভিন্ন এলাকা থেকে আমাকে তথ্য দিত। আমি তারা বলতাম এই অবস্থা কি, বলে কই ভাই লোক নাই তো। 2টা পর্যন্ত, 12টা পর্যন্ত একটা লোক নাই, আর সরকার চলে গেল 4টার সময়, সেখানে চলে যেতে হলো। একেবারে এত সহজ? এগুলো কারা করছে? সেনা কর্মকর্তা, সেনাবাহিনীর প্রধান নিজে নির্দেশ দিছে যে কোনো গুলি চলবে না, এবং তারা অপেক্ষা করছিল মব আসুক, জনস্রোত আসুক। আসলেই জনস্রোত শুধু আসুক না, তারা এগুলো তৈরি করছে, ইচ্ছা করে তৈরি করছে, যাতে এগুলো এইভাবে আসে এবং যাদের কোনো দায়ভার না থাকে। তারা একদিকে তারা হিরো হয়ে যাবে ছাত্রদের কাছে, আরেকদিকে তারা হিরো হয়ে গেল আওয়ামী লীগের কাছে। তোমাদের এই দেখো, তোমাদের জননেত্রীকে আমি, তোমাদের প্রাইম মিনিস্টারকে আমরা সেফ জোন দিয়ে দিছি। এক ঢেলে তারা 2 পাখি মারছে। শুধু তার এক ঢেলে তারা 3 পাখি মারছে। আরেকটা হলো তারা 3 পাখি মারছে, তারা আমেরিকার কথা শুনছে। বাংলাদেশের চিঙ্কু বামেরা তো এগুলো বলবে না। বাংলাদেশের চিঙ্কু বামেরা সারা পৃথিবীতে যদি কেউ জোরে একটা পাদ মারে বা পাদে গন্ধ হয়, তাহলে বলবে এর জন্য আমেরিকা দেয়। কেউ যদি একটা জোরে হাঁচি দেয়, এই বামেরা, সেটা যে কোনো বাম, চিঙ্কু বাম হোক, সিপিবি বাম হোক, আর শিঙ্কু বাম হোক, আর টিঙ্কু বাম হোক, আর লুঙ্গি বাম হোক, ঠিক আছে, সব বামেরাই বলে যে বদ বা জোরে বাড়াইলে অত হাঁচি জোরে আসলে আমেরিকা দেয়। কিন্তু বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল, সারা পৃথিবী জানে এটা মার্কিনীরা করছে। বাংলাদেশের চিঙ্কু বামেরার কথা বলে না, আঙ্গুর কমিউনিস্টরা মনে করে নিজেরা বিপ্লব করছে। পৃথিবীতে আমেরিকা খুব সস্তা দরে, খুবই সস্তায় এবং খুবই সহজে যে সরকারটার তক্তা পাল্টে দিল, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার। সেনাবাহিনীকে ম্যানেজ করে, চিঙ্কু বামদের ম্যানেজ করে, এমনকি সিপিবিদের চুতিয়া বানিয়ে, সিপিবিরা ওই যে গ্লাস ব্যাংকে 6 আনা, যারা কমিউনিস্ট তারা বুঝবেন, গ্লাস ব্যাংকে সিপিবি 6 আনা জরিমানা দিবে। দেখেন আপনি, সবার আগে এরা লাথি চোদই খাবে, মানে আমরা সিপিবিরা লাথি চোদই খাবো এদের হাতে। চিঙ্কু বামেরা তাদের সাথে থাকবে, সিপিবিদের সরাসরি তার সাথে যেতে পারবে না, তো লাথি চোদই তো খাবে। চিঙ্কু বামের বউরা এখন উপদেষ্টা হয়ে গেছে, ঠিক আছে, এনজিওগ্রাম সরকারে যোগ দিছে, পুরো এখন এনজিওগ্রাম একটা সরকার তৈরি হয়েছে। সেনাবাহিনী সরাসরি জড়িত, এই আন্দোলনে জড়িত তারা। এটা খুব বেশি না, দেখবেন বড় বড় পত্রিকা প্রকাশ হয়ে যাবে। এই আন্দোলন অর্গানাইজড করছে সেনাবাহিনী, ধীরে 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 ফুয়েল দিছে সেনাবাহিনী, পরিকল্পিতভাবে লুস্কাই দিছে। তারা হিরো হয়ে গেছে, আমেরিকার কাছেও হিরো থাকলো,
কোনো ঝামেলা নেই, রক্তপাতিন, মানে তাদের গায়ে হাতে রক্তের দাগ লাগে নাই। ভিলেন বানাইলো পুলিশের পরিকল্পনা, দেখছেন? পুলিশকে ভিলেন বানাই দিছে। পুলিশের উপরে মুক্তিযুদ্ধ বিরোধীরা সে 71 সাল থেকে অত্যাচারটা পুলিশের উপরেই। জামাতিদের একটা মাস্টার প্ল্যান, কানাডা জঙ্গিবাদী রাজনীতি করে। আমেরিকা এবং কানাডা ইসলামী তথাকথিত, না হলে এরা হলো কি আর ইসলাম মওদুদি শিবির, এই শিবিরদের নিষিদ্ধ সংগঠন করছিল, সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছিল কানাডা এবং আমেরিকা এই শিবিরকে। কিন্তু ওই যে মৌলবাদ আর পুঁজিবাদ ভাই ভাই তাদের একসাথে করে আর আওয়ামী লীগ হলো পেটি বুর্জোয়া, তারা উচ্ছেদ করছে, কারণ তাদের সুযোগ ছিল না। আওয়ামী লীগকে মৌলবাদী শক্তি ছাড়া এই ঝুঁকি নেওয়া সুযোগ ছিল না তাদের, কারণ মৌলবাদীরা এরকম ঝুঁকি নেয়। কোন পুঁজিবাদী দল এরকম ঝুঁকি নিবে না যে ইচ্ছা করে জানলা এর বুকে দিবে। এদের সাগর এই জামাতিরা এদের শিখেছে যে আওয়ামী লীগের সরকার হটাইতে যদি গুলি খাও চেল চালায় বেচতে যাওয়া, এটাই জামাতিদের মগজে ঢুকাই দিছিল, শিবিরদের মগজে ঢুকাই দিছিল যে পুলিশের গুলি খায় মরলে আওয়ামী লীগ সরকার, এটা হিন্দুর সরকার, এটা ভারতের সরকার, এটা ইহুদির সরকার, এর হাতে গুলি খায় মরলে চেল চালায় বেচতে যাওয়ার জন্য সামনে হারাইছে এবং মারা গেছে। এমনকি যারা মারছে তারাও যায় দেখেন শিবির। নেক্সট তাদের পরিকল্পনা ছিল যে থানায় হামলা করবে, এটা তো এখন স্পষ্ট। প্রথমে তারা আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা অবনতি ঘটাই দিবে, এটা তাদের মাস্টার প্ল্যান। থানায় হামলা হবে, এত কিছু হবে, বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটবে, এনএসআই জানবে না। এটা হয়? এনএসআই জানবে না এটা হয়? ডিজিএফআই জানবে না এটা হয়? এত বড় সরকার পড়ে যাবে, কোন অ্যানালিস্ট এটা বললো না, কোনো কলামে কোনোদিন লেখা হয় নাই যে এই মাসে এটা সম্ভাবনা আছে, বলে নাই। শুধু রাশিয়া বলছিল যে নির্বাচনের পরে 6 মাস পরে একটা ছাত্র আন্দোলন ঘটাবে, আরব স্প্রিংয়ের মতো এই দেশটা থেকে হাসিনা সরকারকে উচ্ছেদ করার চেষ্টা করবে। এটা রাশিয়া ছাড়া পৃথিবীর কেউ বলে নাই। আমিও পরিচয় নিউজ বিশ্বাস করি নাই, কিন্তু সেটা সত্য হয়েছে। আসলে এই আন্দোলনের সাথে সরাসরি সেনাবাহিনী জড়িত। সেনাবাহিনী কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না, ভবিষ্যতে হবে না। ইভেন সেনাবাহিনী কোনোদিন বিএনপির বন্ধু না, যদিও সেনা ছাউনি থেকে বিএনপির জন্ম। তৃতীয় বিশ্বের সেনাবাহিনী কোনোদিন কারো বন্ধু হয় না, কোনো রাজনৈতিক দলের বন্ধু হয় না, হতে পারে না। আর এরা খুব সৎ লোক, তাই না? এরা কেমনে টাকা মারে একটু খোঁজ নিয়েন, এরা কেমনে ঘুষ খায় একটু খোঁজ নিয়েন আপনারা। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তির যে ফান্ড, বিজ্ঞান ও প্রযুক্তির যে বাজেট, এর অর্ধেকের বেশি চলে যায় সেনাবাহিনীর কাছে। এগুলো কেমনে খায়? আর সেনাবাহিনী কিন্তু ঘুষ খায় না। এরা ভিতরেই যা খায়, বাইরে আসলে কি করবে একবার আইনা দেখেন। এরা ভিতরেই ঘুষ খায়, আর যদি বাইরে আসে তাহলে তো কথাই নেই, কয়দিন থাকতে দেন। যাই হোক, আমেরিকার নির্দেশ, এটা আমেরিকা দ্বারা প্রযোজিত পরিচালিত, আমেরিকা প্রযোজিত পরিচালিত। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন দল, আরো কয়েকটা দেশ বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে উচ্ছেদ করছে। তারা খুব, তবে সেনাবাহিনী যে চালাকিটা করছে, শেখ হাসিনাকে তারা যেতে দিয়েছে, তবে এটা সহজে যেতে দেয়নি। এর আগেও বলছি আমি, তারা বহুবার চিন্তা করছে শেখ হাসিনাকে তারা মেরে ফেলবে বা মেরে ফেলতে দিবে নাকি দিবে না, এই ডিসিশন তারা আসতে পারেনি। এটা নিয়ে তারা যারা এর সাথে জড়িত, তারা এই আন্দোলনের যে সেনাবাহিনীর যে অংশ, এরা সিদ্ধান্ত আসতে পারেনি। তার জন্য শেখ হাসিনাকে তাড়াতাড়ি যেতে দিয়েছে। আর আপনারা মনে করছেন যে আমরা সব তথ্য জেনে গেছি, অপেক্ষা করেন। এই আমেরিকা, রাশিয়া বা অন্যান্য দেশ আমাদের সব গোপন তথ্য ফাঁস করে দিবে একসময়, কি কি আসলে ঘটছে বিহাইন্ড দ্য স্ক্রিন। এটা তো বেরোবে, পৃথিবীর বিবিসি বলেন, ডয়েচে ভেলে বলেন, তারপর আপনার যে কোনোটাই বলেন, উইকিলিক্স বলেন, একটা না একটা তথ্য ফাঁস হয়ে যাবে বাংলাদেশে। তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। শেখ হাসিনা কিন্তু আগেই বলে দিয়েছে, সাদা চামড়ার একটি দেশ, সেন্ট মার্টিন, জামুক চাই তমুক চাই, এগুলো বলে দিছে, তখনই পরিষ্কার হয়ে গেছে। আর মার্কিন স্বার্থ বাস্তবায়ন করতে মার্কিনরা যা যা করার তা করবেই, এটাই স্বাভাবিক। সেনাবাহিনীকে তারা ম্যানেজ করে ফেলছে। সারা পৃথিবীতে এই যত নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক, যে কোনো সরকার উল্টায়, তাই আমেরিকা দেয়। এটা বামেরা আমাদের শিখেছে, চিঙ্কু মিঙ্কু শিঙ্কু ডিঙ্কু মিঙ্কু, এটা সব শিখাইতো। কিন্তু বাংলাদেশের বেলা এটা নিজেরা ভুলে গেছে, কারণ নিজেরাই তো জড়িত, নিজেরা এখন মার্কিন দাস হয়ে গেছে। সারা জীবন বলে আসলো যে
এই সিংহমারে ফরাদ মাজার সবচেয়ে বেশি কলাম লিখছে মার্কিনীদের বিরুদ্ধে, এখন মার্কিনী দালালি করে। হ্যাঁ, কমিউনিস্ট পার্টির রবিবার গিয়ে জড়িত, আমার কমিউনিস্ট পার্টি, সাদের কমিউনিস্ট পার্টি আন্দোলনের সাথে জড়িত হয়েছে, নিজের মনে করছে এই রয়ে গেলাম। বুঝতেছে না এখন কেমন লাগে? যাই হোক, এই আন্দোলনে সেনাবাহিনী গুলি এই জন্য করে নাই যে জনগণকে ভালোবাসে, ছাত্রকে ভালোবাসে, তা না। তারা চাচ্ছিল এটা হোক, এটা ঘটুক। তারা ভিলেন হবে না, ভিলেন বানাবে পুলিশকে, ভিলেন বানাবে আওয়ামী লীগকে। তারা হিরো হয়ে থাকবে ছাত্রদের কাছে, দেশে এবং আমেরিকার কাছে বা আন্তর্জাতিক আইনের কাছে হিরো হয়ে থাকবে। তারা ওই কাজটাই করে ফেলেছে। এটা তাদের পরিকল্পিত, প্রযোজিত, এগুলো সব আগেই পরিকল্পনা করা। শেখ হাসিনার কিছুই করার ছিল না। আপনারা যারা বলতেছেন কেন পালাই গেল, এটা অন্য সময় বলবো কেন পালাই গেছে, বলবো পালাই গেছে না পাঠাই দিয়েছে, এগুলো নিয়ে আলাদা আলোচনা করবো। যদিও বিচ্ছিন্নভাবে কিছু বলেছি, শুধু এটুকু নিয়ে আবার বলবো কেন তিনি পালিয়ে গেলেন বা তাকে পাঠিয়ে দেওয়া হলো, এটা আলোচনা করবো।